নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 22শে নভেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 237তম 237th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সুতরাং আসুন আর সময় নষ্ট না করে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন এই বাকচক্রেরই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যেটি স্বামীজির যে চিঠিটি নিয়ে আলোচনা করব, সেটি একটি গুরুত্বপূর্ণ চিঠি স্বামীজি ওলি বুলকে লিখেছিলেন। আমাকে একজন প্রশ্ন করেছেন, তিনি রামকৃষ্ণ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের বাকচক্রের নিয়মিত শ্রোতা রমাপ্রসন্ন ভট্টাচার্য। তিনি বলেছেন যে আমি ওলি সেরা বুল কেন বলি। আসলে বাংলায় হচ্ছে সারা লেখা থাকে, ইংলিশ এসিআরে, কিন্তু উচ্চারণটা সারা নয়, সেরা বুল। লুইবার্গ সেরা বুল বলতেন, সেই জন্য আমি সেরা বুল বলি, ওলি সেরা বুল। তাকে স্বামীজি চিঠি লিখছেন। এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে
যে স্বামীজির মধ্যে একটা অদ্ভুত ভাব আমরা লক্ষ্য করি। স্বামীজি নিজে একটা চিঠিতে লিখেছিলেন যে সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়ও তাই, হয় আমি লৌহ দৃঢ় বিষণ্ণায় অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকত চাই। এবং সেই চিঠিটায় স্বামীজি লিখেছিলেন যে স্বামীজির একা থাকার ইচ্ছে, একাকিত্বয় কোনো গ্রাস করেনি, কিন্তু একাকী থাকতে চেয়েছেন সবসময়। অলিবুলকে এই চিঠিটা স্বামীজি লিখছেন, আমি একা থাকলেই অধিকতর ভালো কাজ করতে পারি, এবং যখন সম্পূর্ণ নিঃসহায় থাকি তখন আমার দেহ মন সবচেয়ে ভালো থাকে। আমি যখন আমার গুরু ভাইদের ছেড়ে 8 বছর একাকী ছিলাম তখন প্রায় একদিনের জন্যও অসুস্থ হইনি। এখন আবার একা থাকার জন্য প্রস্তুত হচ্ছি। যে একা থাকতে পারতেন বলেই স্বামীজি কাজ করতে পারতেন। ধরুন স্বামীজি যখন রাজাদের বাড়িতে গিয়েছিলেন, স্বামীজির রাজকীয়তা তাদের আকর্ষণ করেছিল। এবার সাথে যদি কেউ থাকতেন, তার ধরুন অন্যরকম অভ্যাস। একটা উদাহরণ দিচ্ছি, ক্ষেত্রীর মহারাজা সন্ধেবেলায় পান ভোজন করছেন। নোটস অফ স্বামীজির যে বেনিশঙ্কর ফরগটন, স্বামী বিবেকানন্দের ফরগটন চ্যাপ্টার অফ হিজ লাইফ সেখানে রয়েছে। সেই পান ভোজনের সময় স্বামীজিকে আমন্ত্রণ জানিয়েছেন। স্বামীজি স্বচ্ছন্দে গল্প করছেন তার সঙ্গে। এবার ধরুন স্বামীজির সাথে কেউ গেলেন, তিনি পান ভোজন করতে গিয়ে মুখে চিকচাক করে শব্দ শুরু করলেন। রাজার কি হতো? স্বামীজির প্রতি টানটা ওই এক ঘটনায় চলে যেত। ঠাকুর এমন করে তৈরি করেছিলেন স্বামীজিকে যাতে কোনো অবস্থায় স্বামীজি অস্বস্তি বোধ না করেন। এবং বিশ্বনাথ দত্তকে স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, আপনি আমাকে কি দিলেন? তিনি আয়না দেখিয়ে বলছেন, ওর সামনে গিয়ে দাঁড়াও, বুঝতে পারবে, অর্থাৎ শরীরটা দিলাম। আর একটি দারুণ কথা বড় ছেলেকে বলেছিলেন, ডোন্ট শো সারপ্রাইজ অ্যাট এনিথিং, যে তুমি যে মুহূর্তে দেখাবে যে তুমি এটা জানো না, অবাক হয়ে দেখছো, সঙ্গে সঙ্গে তোমাকে লোকে সমালোচনা করবে। স্বামী যখন বম্বে থেকে বিদেশে যাচ্ছেন তখন স্বামীজির ট্রাউজার্সটা একটু উঠে গিয়েছিল। মুন্সি জগমোহন লাল তিনি বললেন যে আপনি ট্রাউজার্সটা ঠিক করে পড়ুন। তখন স্বামীজি সঙ্গে সঙ্গে তাকে বললেন, আমার এই ট্রাউজার্স পরা বহুদিনের অভ্যেস আছে। তো এই যে স্বামীজি একা থাকতেন, এই একা থাকাটা স্বামীজির পক্ষে সাপে বর হয়েছিল। কারণ তিনি নিজের মতো করে মিশতেন, নিজের মতো করে ঘুরে বেড়াতেন, নিজের মতো করে কথা। ধরুন এই যে আমেরিকানদের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন স্বামীজি যে তারা বলতে শুরু করলো হি ইজ আওয়ার ম্যান। কাউকে তো বললো না। যারা আমেরিকায় গিয়েছিলেন পরে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের প্রাককালে, ইউরোপিয়ান, তাদের তো আইনস্টাইনকে কোনোদিন আওয়ার ম্যান বলেনি, কিন্তু বিবেকানন্দকে আওয়ার ম্যান বলেছিল। আমাদের আরও বড় দুর্ভাগ্য যে আমাদের দেশের যারা পেশাগতভাবে ঐতিহাসিক, তারা বিবেকানন্দ নিয়ে চর্চা করলেন না। তারা যদি চর্চা করতেন তাহলে অন্য বিবেকানন্দকে খুঁজে পেতাম। শঙ্করী প্রসাদ বসু বা মারি লুই বার্ক এরা কেউ পেশাগত ঐতিহাসিক নন। রমেশচন্দ্র মজুমদার যতটুকুনি লিখেছেন ওটা কিছুই না। তিনি যদি ভলিউম লিখতেন তাহলে বিবেকানন্দের সিগনিফিকেন্সটা বোঝা যেত। কী বোঝা যেত জানেন? যে শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন এমন একটি মানুষকে যিনি সনাতন বৈদিক ভারতের প্রতিনিধি। বৈদিক ভারতের কোনো ছুঁতমার্গ ছিল না। বুদ্ধদেব সম্বন্ধে স্বামীজি বলছেন যে তিনি শাস্ত্র পাঠ করেননি, তিনি মন্দিরে যেতেন না, তিনি নিরামিষ খেতেন না, অথচ তিনি অবতার। পরে কি হলো? আমরা ব্রাহ্মণদের মধ্যে আটকে গেলাম। আটকে যাওয়ার জন্যে আমরা নানা জিনিসকে খাটো চোখে দেখতে লাগলাম। রবীন্দ্রনাথ তার নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচে বলেছেন যে এটা দুর্ভাগ্যের যে পাশ্চাত্যের মানুষ আমাদের সন্দেহের চোখে দেখল, আমরাও তাদের সন্দেহের চোখে দেখলাম। তাই জন্য সভ্যতা যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারল না। এই মানুষটি একা ছিলেন বলে নিজের মতো করে মিশতে পেরেছেন। যখন পরিব্রাজক বিবেকানন্দ, তখন দেখব বাড়ির ছোট মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে তিনি তাদের শোয়ার সময় গল্প বলছেন, যেমন তিনি ছোটোবেলায় তার ভাই বোনদের বলতেন। আবার নানা রকম খেলা দেখাচ্ছেন, হাতের মধ্যে দিয়ে শরীরটাকে গলাতে পারতেন স্বামীজি, জিমন্যাস্টিক্স। আবার তাদের সঙ্গে ভেঙচি কাটছেন।
এই যে শিশু বিবেকানন্দ, তাকে আমরা পাই পরিব্রাজক জীবনে। আমেরিকায় গেছেন, ফ্রান্সিস লেগেটের বাড়ির যে কার্পেট ছিল, স্কেটিং বুট পরে কার্পেটে হেঁটে কার্পেটটা ছিঁড়ে দিয়েছেন। আবার ফ্রান্সিস লেগেটকে হাত শূন্যে, পায়ের ওপর তুলে শূন্যে ধরে রয়েছেন, ছেড়ে দিয়েছেন, ধপ করে পড়ে গেছেন। জোসেফিন ম্যাকলাউড ঘরটা খুলে দেখছেন যে স্বামীজি কী করছেন। এই যে শিশু স্বামীজি বা সরল স্বামীজি নিজেকে সবসময় বহন করে বেরিয়েছেন, বাইক চড়ছেন আমেরিকাতে, সে গল্প আমরা জানি, হলস্টারের সঙ্গে খেলা করছেন। এইটা কখনো দোকা থাকলে হতো না, কারণ যিনি সাথে পার্টনার, ট্যুরিং পার্টনার যাকে এখন বলা হয়, সে ট্যুরিং পার্টনারও যদি বিবেকানন্দের মতো উদার না হতেন, তিনি নানা জিনিস নিয়ে প্রশ্ন করতেন তুমি কেন মাংস খাচ্ছ। এটাই তো বিবেকানন্দ সবচেয়ে বড় লাইবেল, যে কেন মাংস খেতেন। তাই বলছে আমি একা থাকতে সবচেয়ে ভালোবাসি এবং আমি একাই সবচেয়ে বেশি কাজ করতে পারি। একাই তো ছিলেন, চলে গিয়েছিলেন বিদেশে, গুরু ভাইদের জানাননি। কেন জানাননি? 5 কান করতো বলে, এবং 5 কান করলেই পুলিশ তাড়া করত। সেই জন্য তারা খবর জানলো 1894 সালে নভেম্বর মাসে স্টেটসম্যান খবর পড়ে। মহেন্দ্রনাথ সে খবরটি পড়লেন, তাতে বোঝা গেল বিবেকানন্দ তিনি তাদেরই নরেন্দ্রনাথ, এবং সারা জীবনটাই একটা খোলা মাঠের মানুষ ছিলেন স্বামীজি। এখন আবার একা থাকার জন্য প্রস্তুত হচ্ছে, অবাক কাণ্ড। কিন্তু মা যেন আমার ওইভাবেই রাখতে চান। জো যেমন চায় নিঃসঙ্গ গন্ডারের মতো একাকী বেড়াতে, জোসেফিন ম্যাকলাউড একা ঘুরে বেড়াতেন। স্বামী লোকেশ্বরানন্দজি এবং স্বামী হিরণ্ময়ানন্দজি জোসেফিন ম্যাকলাউডকে প্রশ্ন করেছিলেন, আপনি ওই বড় পোর্টম্যান্টো ব্যাগটা নিয়ে কী করেন? জোসেফিন ম্যাকলাউড বলেছিলেন 2 মহারাজকে যে স্বামীজি সবসময় বলেছিলেন যে তার ডাক আসতে পারে, তাই জন্য এই ব্যাগটাকে আমি রেডি রাখি, কোথায় কখন ডাক আসবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। এটি বড় ছাতা, মাথা একটা মেক্সিকান হ্যাট এবং পোর্টম্যান্টো, এটা তার সবসময় তৈরি থাকতো। তাতে কিছু জামা কাপড় থাকতো যা তিনি বেরিয়ে যেতে পারেন। আমরা দেখব তিনি হাওড়া পুরসভা বা হাওড়া মিউনিসিপ্যালিটি, তখন তো কর্পোরেশন নয়, মিউনিসিপ্যালিটি, সেখানে তিনি উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। আবার গুজরাটে তিনি শেখাচ্ছেন কী করে মৌমাছি চাষ করে মানুষ স্বনির্ভর হতে পারে। বিচিত্র জোসেফিন ম্যাকলাউডের জীবন, এবং সবসময় তিনি ঘুরে বেড়াতেন। কারণ বিবেকানন্দকে জিজ্ঞেস করছে আমি কী করব, তিনি স্বামীজি বলেছেন লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো। একটা জপের মালায় তিনি ভারতবর্ষ জপ করতেন। মনে রাখতে হবে তিনি কিন্তু শ্বেতাঙ্গিনী। পরাধীন ভারত, নেটিভ ভারত, সেই ভারতের জন্যে একজন মেম সাহেব জব করছেন, এর দ্বিতীয় উদাহরণ নেই। কিন্তু আবার বলি, ওই যেহেতু পেশাগত হিস্টোরিয়ানরা কাজ করলেন না, তাই জোসেফিন ম্যাকলাউডের নাম জানেনই না কেউ। শুধু তাই নয়, ভক্তমণ্ডলীতেও যদি জিজ্ঞেস করা হয় একটু 6 লাইন বলুন জোসেফিন ম্যাকলাউড সম্বন্ধে, বলতে পারবেন না 90% ভক্ত। 10% তো বললেও বলতে পারেন, 90% বলতে পারবেন না। কারণ এদের কাছে এই জোসেফিন ম্যাকলাউড এর পড়াশোনা নেই। ও প্রবুদ্ধ প্রাণা মাতাজি তিনি অসাধারণ একটা বই লিখেছেন ট্যান্টিন বলে, জোসেফিন ম্যাকলাউডের জীবনী, পড়বার মতো বই। কী বিচিত্র জীবন, কী স্বামীজির প্রতি ভালোবাসা। বুঝতেই পারছেন যে নিজের বয়স গুনতে শুরু করেছিলেন বিবেকানন্দকে দেখার পর থেকে। যখন তিনি হলিউডে মারা যাচ্ছেন নার্সিংহোমে, তখন তার বয়স 94, কিন্তু কাগজে কলমে বয়স 48। তিনি বিবেকানন্দকে সামনে হাঁটতে গেছেন একটা পার্কে, বলেছিলেন কাইজারের মতো ব্যক্তিত্ব, একে দেখার পর আর বিয়ে করা যায় না। বয়সে 5 বছরের বড় ছিলেন স্বামীজির থেকে জোসেফিন ম্যাকলাউড, কিন্তু অসম্ভব ভালোবাসতেন স্বামীজিকে। এবং তিনি অশোকানন্দজিকে বলেছিলেন ডোন্ট সে বিবেকানন্দ ওয়াজ, সে বিবেকানন্দ ইজ। বেলুড় মঠে যখন তিনি খবর ছিল, তিনি প্রত্যেক দিন যখন আরাত্রিক ভজন হয়, তিনি স্কার্টের একটি কোণা তুলে স্বামীজির ছবির সামনে নৃত্য করেন, সেটাই ছিল তার পূজা পদ্ধতি। অশোকানন্দজি একদিন ঘর ঠেলে ঢুকে পড়েছিলেন, দেখেন যে এভাবে জোসেফিন ম্যাকলাউড নৃত্য করছেন। তো তিনি সেই বলেছিলেন অশোকানন্দজিকে, তিনি একটি বড় কাজ করেছিলেন, ল্যালিককে দিয়ে বিবেকানন্দের 5টি তিনি সেই এমবস করা ছবি করেছিলেন, ছবি নয় মূর্তি,
স্বামীজি ভারতবর্ষের মানচিত্র হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, সিংহের ওপর পা, একটি বৃষের ওপর পা রেখে। নবগোপাল ঘোষের বাড়িতে এখনও সেই স্ফটিকের মূর্তিটি আছে, আর কোথাও নেই। লালিক ছিলেন তখন আমেরিকার সবচেয়ে বড় এমবস আর্টিস্ট। বিবেকানন্দ তার যে রামকৃষ্ণ মিশনের সিম্বল, সেদিকে ল্যালিককে দিয়ে প্রপার স্কেলে ফেলে ছবিটি আঁকিয়েছিলেন। এবং লিটন স্টার্চি, বিখ্যাত আমেরিকান সাহিত্যিক, তাকে তিনি ওই মূর্তিটি একটি দিয়েছিলেন, জোসেফিন ম্যাকলাউড। লিটন স্টার্চি পরে জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লেখেন যে তোমার দেওয়া ল্যালিককৃত স্বামীজির মূর্তিটি আমার পড়ার টেবিলে রাখা আছে। যখন প্রতিদিন সূর্যের আলো এসে ওই মূর্তিটির ওপর পড়ে, তখন মনে হয় কোনো অন্তর্নিহিত জ্যোতি মূর্তিটিকে আরও জ্যোতির্ময় করে তুলেছে। অসাধারণ তার কথা এই ব্যাপারে। তো জোসেফিন ম্যাকলাউড যে একা গন্ডারের মতো ঘুরে বেড়ায়। তারপরেই স্বামীজি লিখেছেন 3টে ডটের পর, বেচারা তুরিয়ানন্দ কতই না ভুগছে। আচ্ছা, আপনার কি মনে হয় জোসেফিন ম্যাকলাউড থেকে হঠাৎ তিনি তুরিয়ানন্দে চলে গেলেন? তাহলে তো বুঝতে হবে যে লোকটার মাথার দোষ আছে। আমি একটা চিঠি লিখছি, আমি লিখছিলাম জোসেফিন ম্যাকলাউড গন্ডারের মতো একা ঘুরে বেড়াতে যায়, তারপর চলে গেলাম তুরিয়ানন্দ অসুস্থ হয়ে পড়েছে। এই 3টে ডট মানে আরও কিছু ছিল জোসেফিন ম্যাকলাউড সম্বন্ধে। যদি আপনি চিঠিটা ভাঙেন, তাহলে তুরিয়ানন্দটা আরেকটা প্যারাগ্রাফ হবে। সেই প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, বেচারা তুরিয়ানন্দ কতই না ভুগছে, অথচ আমায় কিছুই জানায়নি, সে বড় সরলচিত্ত ভালো মানুষ। এটা কোনো দিন আগের প্যারাগ্রাফের সঙ্গে মিলেমিশে এক হতে পারে না। আসলে আমাকে স্বামী চেতনানন্দজি বলেছিলেন যে বিলেতে তার 6 জন এডিটার আছে। এডিটার রাখা তো কোনো অন্যায় নয়, এডিট একটা আর্ট, এডিট করা শিখতে হয়। তো মহারাজের সেরকম এডিটাররা তার লেখাটাকে সেই অবধি একটা রূপ দেয়। বিখ্যাত ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেল রোববার দিন বাড়িতে আছেন, একজন দরজায় ঘন্টি বাজিয়েছে। তো দরজা খুলেছেন, এক ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে আছে। বুঝছেন কী ব্যাপার? বললেন যে আমি আপনার বইয়ের এডিটার। বললেন তুমি এডিটার, তুমি ফিলোসফি পড়েছো কোনো দিন? বললেন না, পড়িনি। তখন রাসেল প্রবলেমস অফ ফিলোসফি লিখছেন, সেই বইটা আনউইন থেকে বেরোবে। তখন তিনি ওই যারা ফিলোসফি পড়েনি তাদের জন্য শেষ চ্যাপ্টারটা লিখলেন যে তুমি আগে এইটা পড়ো, বোঝো, তারপর তোমার বই এডিট করবে। তো এখানেও তাই, যে র্যান্ডাম এডিট করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের যে বইগুলো, সেগুলো র্যান্ডাম এডিট করার জন্যে যারা খুঁটিয়ে পড়েন আমাদের মতন, তারা ভাববেন যে হঠাৎ জোসেফিন ম্যাকলাউড থেকে তুরিয়ানন্দজিতে কী করে চলে গেলেন। সম্প্রতি স্বামীজির যে চিঠিপত্র, তার 4টি খণ্ড বেরিয়েছে অদ্বৈত আশ্রম থেকে ইংরেজিতে। অনবদ্য কাজ হয়েছে। তার কারণ ফুটনোটে অনেক কিছু যুক্ত হয়েছে বলে নয়, বাংলা চিঠিগুলোর যে ইংরেজি অনুবাদ করা হয়েছে, সে অনুবাদ পড়লে বোঝা যায় যে একেবারে যেন স্বামীজি লিখছেন। এই প্রমোদ দাস মিত্রকে যে চিঠিগুলো লিখেছেন, 10খানা চিঠি লিখেছেন প্রথম শুরুতেই, সব কটা পড়লেই মনে হয় যেন স্বামীজি লিখছেন, এত সুন্দর তার ইংরেজি। তেমনি যখন স্বামীজির বাংলা পড়া হয় আর পাশে ইংরেজি পড়া হয়, দেখা যায় চিঠিগুলো বাংলায় সঠিক অনুবাদ করা হয়নি। ইংরেজি চিঠিগুলো যখন আমরা বাংলায় পড়ি, স্বামী বলভদ্রানন্দজিকে আমি ছাত্রজীবন থেকে চিনি, উনিও তখন ব্রহ্মচারী, সবসময় বলতেন ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বে। তরুণদের এখনও সে একই কথা বলে যান, এবং এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং কথা। তুরিয়ানন্দজি তো আমেরিকায় অসুস্থ হয়ে পড়েছিলেন, আমরা জানি। তুরিয়ানন্দজিকে স্বামীজি বলেছিলেন যে তোমাকে কাজ করতে হবে, এখানে একটা আশ্রম তৈরি করতে হবে। বললেন আমি কি সেই জন্য এসেছি? বললেন এটাই তোমার এখন কাজ। তো তিনি করেছিলেন, সে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তুরিয়ানন্দজি। এবং তার বিখ্যাত উক্তি আছে স্বামীজি সম্বন্ধে, কলকাতায় মনে হতো যে তিনি বিরাট মানুষ, এখন দেখছি তিনি প্রফেট। একদিন স্বামীজিকে জিজ্ঞেস করলেন দুপুরে ঘুমানোর পরে যে কেমন আছেন? বললেন যে আর আমাকে মা বেটি 500 বছর দেখিয়ে দিলেন। বললেন কি 500 বছর অতীত না ভবিষ্যৎ? বললেন না রে, ভবিষ্যৎ। দেখলে আমার কয়েক বছরের মধ্যেই ভারত স্বাধীনতা পাবে, কিন্তু এই স্বাধীনতা আমরা রাখতে পারবো না, আমাদের ওপর পিদ জাতি আধিপত্য বিস্তার করবে। তো তখনই স্বামীজি বলেছিলেন যে পিদ জাতি আধিপত্য বিস্তার করবে। 1900 সালে বলেছিলেন। মনে রাখতে হবে, শিকাগো ধর্ম মহাসভার আগে স্বামীজি যখন কেট স্যানবোর্নের বাড়িতে মহিলাদের সামনে বক্তৃতা করতেন, সেখানে একটি বক্তৃতায় বলেছিলেন যে আমেরিকানদের সম্বন্ধে, যে তোমরা এত অত্যাচার করেছো, পিদ জাতি যখন জেগে উঠবে তখন
তোমাদের এত বিপদে ফেলবে তোমরা কল্পনাও করতে পারছো না। 2025 সালে আমেরিকার সবচেয়ে বড় সমস্যা পিস জাতি মানে চাইনিজ। এভাবে তারা ইনভেট করেছে আমেরিকাকে, বিজনেসটাকে, যে পাগল হয়ে গেছে আমেরিকা। এবং স্বামীজি 1900 সালে 1893 সালে শিকাগোয় বিখ্যাতও হননি তখনই বলেছিলেন যে পিস জাতি এমনভাবে আধিপত্য করবে যে যদি কোনো দিন জেগে ওঠে তখন দেখবে তোমরা একদম মহা বিপদে পড়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, পরের প্রসঙ্গে যাচ্ছি। স্বামীজি আপনারা জানেন যে সমাজতান্ত্রিক বিপ্লব কোথায় হবে প্রথম বলেছিলেন। কার্ল মার্কস, যিনি সমাজতন্ত্রের জনক, তিনি বলেছিলেন সমাজতান্ত্রিক বিপ্লব হবে হয় রাশিয়াতে, হয় আমেরিকাতে, নয় ইংল্যান্ডে, কারণ সেখানে শ্রমিকদের মধ্যে বৈষম্য রয়েছে। স্বামীজি সেখানে বলছেন যে প্রথমে এসেছিল ব্রাহ্মণ যুগ, তারপর ক্ষত্রিয় যুগ, বৈশ্য যুগ, এখন এরপর শূদ্র যুগ আসবে। আমার ধারণা প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হবে হয় রাশিয়াতে, নয় চায়নায়। পরে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, তোমরা শুনে রাখো, এটা প্রথমে রাশিয়া হবে, পরে চায়নায় হবে। ফার্স্ট কেম দ্য রুল অফ দ্য ব্রাহ্মিনস, then came the rule of the Kshatriyas. The whole world is now being ruled by the Vaishyas. After this will come the rule of the Shudras. I think the first Shudra state will be established either in Russia or in China. তারপরেই বললেন নিজেকে সংশোধন করে, you take it from me, the first revolution will take place in Russia and then in China. এই যেন দেখতে পেয়েছিলেন স্বামীজি, দেখতে পেয়েছিলেন মানে ওই পুরোটাই আমরা তো বলি অবতার বলে দেখেছিলেন, তার থেকে অ্যানালিসিস করেছিলেন, সমাজের গতি প্রকৃতি অ্যানালিসিস করে বুঝতে পেরেছিলেন এইখানে সেটি হবে। স্বামীজির ছোটো ভাই ভূপেন্দ্রনাথ দত্তের উপর চমৎকার লেখা আছে। মিসেস সেভিয়ারের পত্রে জানলাম বেচারা নিরঞ্জনানন্দ কলকাতার এতই সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েছে যে সে এখনও বেঁচে আছে কি না জানি না। ভালো কথা, সুখ দুঃখ হাত ধরাধরি করে চলতেই ভালোবাসে। এই যে বিদেশে স্বামীজি আছেন, তার গুরু ভাইরা কলকাতায় অসুস্থ হয়ে পড়ছেন, তাদের জন্যও কীরকম কনসার্ন দেখুন। এটি ইংরেজিতে কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি বাইরে মানুষের ভালোর কথা বললাম, আমার বাড়িতে একটা দুর্বিনীত অত্যাচারী মানুষের হতে পারে না। শ্রীরামকৃষ্ণ তখন কিছু খেতে পারেন না, যা খান বমি করে ফেলেন। সে একদিন বমি করে ফেলেছিলেন, স্বামীজি খেয়ে নিয়েছিলেন সেই বমিটা। স্বামীজি খেয়ে নিয়েছিলেন কারণ ওই যে কষ্টের দিন সহ্য করতে পারছি না শ্রীরামকৃষ্ণের। এখানেও তার নিরঞ্জনানন্দজি আছেন এবং খবর পেয়েছেন মিসেস সেভিয়ারের চিঠিতে, সেই চিঠি পেয়েই বলছেন যে সে কেমন আছে জানি না, সে বেঁচে আছে কি না তাও বুঝতে পারছি না। সুখ দুঃখ হাত ধরাধরি করে চলতেই ভালোবাসে, এ বড় অদ্ভুত ব্যাপার। তারা যেন চক্রাকারে চলে। আমার বোনের একখানি পত্রে জানলাম যে তার পালিতা কন্যাটি মারা গেছে। ভারতের ভাগ্যে যেমন একমাত্র দুঃখই আছে। এই যে সুখ দুঃখ হাত ধরাধরি করে চলে, এটি একটি ভারতবর্ষের দর্শনের মহা আবিষ্কার। চক্রবৎ পরিবর্তনতে সুখায়চ দুঃখায়চ। এই যে চক্রের মতো ঘুরছে, জীবনটা চক্রের মতো করে ঘোরে। বিবেকানন্দ একটি কবিতার মধ্যে সেটিকে ব্যাখ্যা করেছেন। অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে। যে কোনো মানুষের জীবনে সুখ এবং দুঃখ হাত ধরাধরি করে আসে। আমি গতকালকে রাত্রিরে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি একজন সোশিওলজিস্ট। আমি তাকে একটু ধমকের সুরেই বললাম যে আপনাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে আপনারা তো ক্লার্ক এডুকেশন পড়ে বড় হয়েছেন, আমরাও ক্লার্ক এডুকেশন পড়েছি, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিলোসফিটা পড়তে হয়েছে। তাই জন্য উপনিষদ, কিছুটা গীতা, কিছুটা স্বরদর্শন পড়েছি। ক্লার্ক এডুকেশনের সবচেয়ে অসুবিধা হচ্ছে পাশ্চাত্যের দর্শন বা পাশ্চাত্যের মনোবিদ বা চিন্তাবিদরা সুখ আর দুঃখ যে পাশাপাশি যায় সেটা কোনো দিন মানেন না। কারণ ওরা তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে সিভিলাইজড হয়েছেন, ফলে মনে করে যে সুখটাই হচ্ছে, আছে দুঃখ বলে কিছু নেই। যে দুঃখে আছে দুঃখের মধ্যেই থাকবে, যে সুখে আছে সুখের মধ্যেই থাকবে। আর না হলে কী হবে, তার অসুস্থ মন, ফ্রয়েড যেটা বলেছিলেন। তা তো নয়। যে কোনো মানুষের এই যে জীবনের একটা পরিক্রমা, এটাই পাশ্চাত্য জগৎ মানে না। জীবনটা তো একটা পরিক্রমা। এই বিশাল পরিক্রমার মধ্যে মানুষের নানা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এবং অবস্থার মধ্যে দিয়েই সে চলে। এটাই জগতের নিয়ম, এটাই বিশ্ব চরাচরের নিয়ম। কেন নিয়ম?
আকাশের দিকে তাকিয়ে, প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন ঋতু পরিবর্তন হয়। তাদেরও তো দুঃখের সময় গাছের পাতাগুলো খসে যায়। আমরা বাইরে থেকে যখন দেখি যে নতুন পাতা গজাচ্ছে খুব খুশি হই, তখন হয়তো সেটা গাছের পক্ষে সুখের সময়, আর যখন পাতা পড়ে যাচ্ছে তখন গাছের পক্ষে দুঃখের সময়। তো সেরকম মানুষের জীবনেও তাই, সুখ দুঃখ হাত ধরাধরি করে আসে। স্বামীজিরা অসম্ভব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবং এই যে ভারতীয় দর্শনকে প্রত্যেকটা কথার মধ্যে প্রকাশ করা, বোঝানো, সেইটি স্বামীজি বারবার করে গেছেন। এই চিঠির মধ্যে অনেক দুঃখের কথা আছে। দেখুন, নিরঞ্জনানন্দজি অসুস্থ হচ্ছে, তুরীয়ানন্দজি অসুস্থ হচ্ছে, এবং স্বামীজির বোনের পালিতা কন্যাটি মারা গেছে। সেটা তো একটা দুঃখের কারণ স্বামীজির কাছে। স্বামীজি সবাইকে নিয়ে জড়িয়ে থাকতে চায়, ভালোবাসতেন। তার প্রমাণ হচ্ছে নিবেদিতার একটা চিঠি। স্বামীজির শরীর চলে যাওয়ার পর নিবেদিতা লিখেছিলেন, আমাদের যিনি গুরু, তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবনটাকে ত্যাগ করা নয়। স্বামীজির যিনি গুরু, তাকে তোতাপুরি বলেছিলেন যে কাঁচা ছাড়া ধুতি পরতে। তিনি রাজি হননি, বলেন না, মা বেঁচে আছেন, মা ভাববেন আমি সন্ন্যাসী হয়ে গেছি। তাই তিনি বেদান্ত চর্চা করেছেন, কিন্তু ধুতিটা কাঁচার দিয়ে পড়েছেন। একমাত্র এখন ইসলাম সাধনা করছেন গোবিন্দ রায়ের সঙ্গে, তখন তিনি ধুতিটাকে লুঙ্গির মতো করে পরতেন। তো স্বামীজির ভারতের ভাগ্যে যেন একমাত্র দুঃখই আছে, তাই হোক, সুখ দুঃখে আমি যেন বোধশূন্য হয়ে গেছি, হালে আমি যেন লোহার মতো হয়ে গেছি, তাই হোক, মায়ের ইচ্ছাই পূর্ণ। গত 2 বছর যাবৎ যে দুর্বলতা পরিচয় দিয়ে আসছি, তাতে আমি বড়ই লজ্জিত, এর সমাপ্তিতে আমি খুশি। এইটা স্বামীজি যে আত্মকথা বলছেন চিঠির শেষে, যে এত জীবনের ঝড় স্বামীজির ওপর দিয়ে বয়ে গেছে, বলছেন এই যখন দুর্বল হয়ে পড়েছি, তখন আমার সেই দুর্বলতারই প্রকাশ ঘটেছে। স্বামীজি যখন একদম ঘুরে বেড়াচ্ছেন ভারতবর্ষে, প্রমোদা দাস মিত্রের বাড়িতে রয়েছেন বেনারসে, খবর পেলেন তার বোন সুইসাইড করেছেন। স্বামীজি কাঁদতে শুরু করলেন। প্রমোদা দাসবাবু বললেন, আপনি বেদান্তে আপনি কাঁদছেন? উত্তরে স্বামীজি বললেন, বেদান্তি হয়েছে বলি কী হয়েছে, চোখের জল কি সব ধোঁয়া হয়ে গেছে নাকি? এই যে সফটওয়্যার সাইড অফ মাইন্ড, এটাই ছিল রামকৃষ্ণদেবের বিবেকানন্দের প্রতি সবচেয়ে বড় দান। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলেছিলেন, কি পেলাম না জানি না, দেখলাম আমার মনটা অনেক বড় হয়ে গেছে, আমি মানুষের যন্ত্রণা এখন অনেক বেশি অনুভব করতে পারছি। তারপর বলছেন এক জায়গায় স্বামীজি অসাধারণ কথা, যে যখন গুডউইন মারা গেলেন, চিঠি লিখলেন ক্রিশ্চিয়ানকে, আই এম দ্য ব্লু ইনফিনিট স্কাই, দি ক্লাউডস মে কাস্ট ওভার মি, বাট আই এম দ্য সেম ইনফিনিট ব্লু। কি অসম্ভব কষ্ট পেয়েছেন যখন গুডউইন মারা যান। সেই খবরটা যখন স্বামীজিকে জোসেফেন ম্যাকলেওড জানান, স্বামীজি আলমোড়ায় আছেন, ভেঙে পড়েছিলেন একেবারে। কারণ গুডউইন তার দ্রুত সূত্রলিপিকার শুধু ছিলেন না, তার বন্ধুও ছিলেন। তার জীবনের ওপর দিয়ে যখন ঝড়গুলো হয়ে গেছে, বলছেন আমি এখন ঝড়ে এখন লোহার মতো হয়ে গেছি। লোহার মতো তিনি কখনোই হতে পারেননি। জীবনের শেষ দিন অবধি মানুষের কথা ভেবেছেন, মানুষের যন্ত্রণায় ঝরঝর করে কেঁদেছেন, কী করে তাদের সামান্য স্বস্তি দেবেন তার কথা ভেবেছেন। আমরা সেই বিখ্যাত ঘটনাটি জানি, বলরাম বসুর বাড়িতে ম্যাক্স মুলারের রচিত অনুবাদ করা বেদ পড়ছেন, সেখানে গিরিশচন্দ্র ঘোষ এসছেন, প্রশ্ন করেছেন, তুমি তো বেদ পড়ছো নরেন, ঠিকই আছে, এই কতগুলো প্রশ্নের আমার উত্তর দাও। আগে যে বাড়িতে 20টা পাতা পড়তো, সেই বাড়ির গৃহিণী কয়েকদিন অভুক্ত আছেন, বাড়ির শিশুটিকে অত্যাচার করেছে, কুলসটিকে গুন্ডারা অত্যাচার করেছে, এদের জন্য কি করলে বলো। স্বামীজি স্থান ত্যাগ করলেন। গিরিশচন্দ্র তখন শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দেখছিস বাঙাল, তোর গুরুকে কেন মানি? এই মহাপ্রাণতার জন্য মানি। স্বামীজি বারবারই এই মহাপ্রাণতার কথা বলছেন, এবং সেখানে বলছেন যে সন্ন্যাসীর ভেতরে পরহিতের চিন্তা নেই, সে সন্ন্যাসী নয়, সে পশু। এবং সন্ন্যাসীরও নতুন সংজ্ঞা দিয়েছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক শুধু যুদ্ধের অঙ্গসজ্জা। বারবার মনের কথাটা বলছেন, মনটাকে নরম করার কথা বলছেন, এবং বলছেন খুব কাঁদো, কাঁদলে চোখ সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহটা জেগে ওঠেন।
এই যে ব্রহ্মসিংহটা জেগে উঠবেন ভেতরে, সেটা মানুষের সঙ্গে সংযুক্তিকরণ ছাড়া সম্ভব নয়। বিবেকানন্দ সেই সংযুক্তিকরণটি শ্রীরামকৃষ্ণ ঘটিয়ে দিয়েছিলেন। তাই যখন সারা রাত্রির ধরে তিনি ভজন গেয়েছেন, যেদিন তিনি মা কালীকে মানেন, গিরিশচন্দ্র পরের দিনকে জিজ্ঞেস করেছিলেন তাতে কি হলো, শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, এবার থেকে নরেন সব মানুষের মধ্যে মাকে দেখতে পারবে। মাকে দেখা মানে সব মানুষের মধ্যে ইনফিনিটিকে দেখবে। যে মানুষের মধ্যে অনন্তকে দেখে সে খণ্ডিত মানুষকে দেখে না, পূর্ণ মানুষকে দেখে। আর বেদান্ত পূর্ণ মানুষের কথা বলে। শারদামার সেই বিখ্যাত চিঠির কথা মনে রাখতে হবে। স্বামী বিমলানন্দজিকে বলেছিলেন, তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। এই যে জীবনটাকে ওঠা পড়ার মধ্যে দিয়ে স্বামীজি গেছেন, নানা যন্ত্রণা পেয়েছেন, নানা কষ্ট পেয়েছেন, ষড়বিদ্ধ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বারবার লোহার মতো হয়ে গেছেন বলছেন, কিন্তু আসলে হননি। সেই সজীব মনটা সবসময় ছিল। তাই আমরা দেখব একেবারে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি বারবার বলছেন, এত মনটা বড় হয়ে গেছে, আমি মানুষের যন্ত্রণা অনুভব করতে পারছি। শ্রীরামকৃষ্ণ সেটাই ছিল শিক্ষা। আধুনিক সভ্যতা মানুষের প্রতি ভাবনা কেড়ে নেয়, মানুষের যন্ত্রণা আর ভাবতে শেখায় না। তাই সেটি পুনঃপ্রতিষ্ঠা করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে সমন্বয় করতে পারে সেই লোক, যে সমন্বয় করতে পারে, যে সবাইকে নিয়ে চলতে পারে, যে মানুষের যন্ত্রণার সঙ্গে নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে পারে, সেই আসল মানুষ। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।